ইউনিক লার্নিং ল্যাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রদ্যুৎ। দেখো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সপ্তম শ্রেণী গণিত বিষয়ের পার্ট 6 নিয়ে। এর আগে তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 5 পেয়ে গেছো। তো এই যে পার্ট 6 সেটা মূলত সেপ্টেম্বর মাসের জন্য। তো আজকে যারা চ্যানেলে নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর কি বলছে না, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন বা এমসিকিউজ। তো এবারে দেখো প্রত্যেকটা প্রশ্নের জন্য এখানে প্রশ্নের মান দেওয়া রয়েছে, যাতে করে আমরা বুঝতে পারবো যে কোন প্রশ্নের উত্তর কতটা হওয়া উচিত। এটা একটা ভালো বিষয়। আর যে ক্ষেত্রে একটু কনফিউশনের জায়গা আছে আমি প্রয়োজন মতো পেজ নম্বরও দেখিয়ে দেবো বইতে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর দাগের কি বলছে দেখো, যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে। এ হচ্ছে ট্রেনটির নিজের দৈর্ঘ্য, বি হচ্ছে সেতুর দৈর্ঘ্য, সি হচ্ছে ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, এবং ডি হচ্ছে সেতুর দৈর্ঘ্য এবং মাইনাস ট্রেনটির নিজের দৈর্ঘ্য। তো এখানে সঠিক অপশানটি হবে, যেহেতু সেতু অতিক্রম করছে সেই জন্য ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে, ঠিক আছে। তো এখানে সঠিক অপশানটি হবে সি, অর্থাৎ ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তো পেজ নম্বর তোমাদের যে অঙ্ক বই আছে তার পেজ নম্বর 184 পৃষ্ঠাতে আমি একটু জায়গাটা দেখিয়ে দিই, তোমরা ওই জায়গাটা দেখে নেবে, ভালো করে বুঝতে পারবে। তো দেখো তোমাদের বইয়ের 184 নম্বর পৃষ্ঠাতে এই জায়গাটাতে দেখো, এই অঙ্কটা তোমরা দেখে নেবে বা এই জায়গাটাতে দেখে নেবে, তাহলে বিষয়টা বুঝতে পারবে। দেখো ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য কোন ক্ষেত্রে হচ্ছে, যখন ট্রেনটি কোনো সেতু অতিক্রম করত তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে ট্রেনটির নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। তো এই জায়গাটা দেখে নেবে, তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। তাহলে তোমরা খাতায় উত্তরটি কীভাবে লিখবে দেখে নাও। আগে এভাবে হেডিং করবে খাতাতে, মডেল অ্যাক্টিভিটাস 2021 ক্লাস 7 গণিত পার্ট 6। 1 নম্বর এভাবে লিখবে, যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে একটা অ্যারো চিহ্ন দিয়ে। সঠিক অপশান যেহেতু সি, অবশ্যই সির দাগ নম্বরটা দেবে, তারপর লিখবে ট্রেনটির নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। এবারে দেখো 2 নম্বর দাগের কি বলছে, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বি হচ্ছে বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি, সি হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য যোগ উচ্চতা, আর ডি হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তোমরা সবাই নিশ্চয়ই জানো এই সূত্রটা, ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, যোগ নয়, ঠিক আছে। তাহলে সঠিক অপশান এখানে কি হবে না, অপশান নাম্বার ডি। তোমরা খাতায় কিভাবে লিখবে দেখে নাও, যে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান অপশান নাম্বার ডি, অবশ্যই লিখবে এটা, তারপর লিখবে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এবারে দেখো 3 নম্বর কি বলছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, বি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, সি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং ডি হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার। তো এটা একটা সূত্র, তোমরা সূত্রটা নিশ্চয়ই জানো যে সি নম্বর অপশানটা হবে সঠিক, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো উত্তরটা তোমরা কীভাবে লিখবে খাতাতে, এরকম লিখবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, সঠিক অপশান অবশ্যই সি, দাগ নম্বরটা দেবে, তারপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে দেবে। ব্যাখ্যা করছি, দেখো এই যে ডান দিকের জায়গাটা আছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একে যদি গুণ করি দেখো তো কি আসে। দেখো এটা গুণ করছি মানে এ কে একবার এই বি সঙ্গে গুণ করতে হবে, আবার এই বি কে এইটার সঙ্গে এবং এইটার সঙ্গে গুণ করতে হবে, তাই না। তো দেখো এ আর এ গুণ করলে কত হয়, এ স্কোয়ার হয়। আচ্ছা এবারে এ আর মাইনাস বি গুণ করলে কত হয়, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর এটা মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এ আর বি গুণ করলে এ বি থাকছে। এবারে দেখো প্লাস বি এর সঙ্গে একবার এর গুণ করবো, আবার প্লাস বি এর সঙ্গে একবার মাইনাস বি এর গুণ করবো, তাহলে প্লাস বি এর সঙ্গে এ গুণ করলে কত হচ্ছে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, এ আর বি গুণ করলে এ বি থাকছে। আচ্ছা এবারে প্লাস বি আর মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস, বি আর বি গুণ করলে কত হচ্ছে বি স্কোয়ার। দেখো মাইনাস এ বি আর প্লাস এ বি যদি কেটে যায় তাহলে পড়ে থাকছে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে পেলাম কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাই হচ্ছে সূত্র। বুঝতে পারলে কিভাবে হয়, তোমরা দেখে নিলে। এবারে দেখো 4 নম্বর দাগের আইভি নম্বর দাগেরটা কি বলছে না, একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবিটা থেকে বলছে রাস্তা সহ জমির দৈর্ঘ্য এবং রাস্তা বাদে জমির প্রস্থ হলো যথাক্রমে, এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, ঠিক আছে। তো দেখো এই যে জমিটা হচ্ছে, এই যে মাঝখানের অংশটা হচ্ছে জমি আর চারদিকে রাস্তা রয়েছে, মাঝখানের জমির দৈর্ঘ্য দেখো এটা হচ্ছে 20, আর এই রাস্তার যে চওড়া কতটা চওড়া না 3 মিটার, দেখতে পাচ্ছ, আর জমিটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। আর বাইরে আরেকটা দেওয়া রয়েছে যে জমিটার প্রস্থ, রাস্তা সহ প্রস্থ হচ্ছে 21 মিটার, ঠিক আছে। তো দেখো এই যে জমির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার,
তাহলে এখানে জিজ্ঞেস করেছে রাস্তা সহ জমির দৈর্ঘ্য, তাহলে জমির দৈর্ঘ্য 20 আর রাস্তা কতটা, এদিকে হচ্ছে 3 আর এদিকে হচ্ছে 3, তাহলে মোট কত হচ্ছে 20 যোগ 3 যোগ 3, তাহলে কত হচ্ছে 26, তাহলে 26 মিটার কি হচ্ছে রাস্তা সহ জমির দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার। আর প্রস্থ দেখি, প্রস্থ ছিল রাস্তা সহ প্রস্থ ছিল 21 মিটার, কিন্তু এখানে বলেছে রাস্তা বাদে জমির প্রস্থ হলে যথাক্রমে, রাস্তা বাদে তাহলে 21 থেকে এই দিকে চওড়া কতটা 3 আর এদিকে চওড়া কতটা 3 রাস্তা, তাহলে 21 থেকে যদি আমি 21 থেকে 3 বিয়োগ 3, দুবার 3 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে 21 থেকে মোট কত বাদ যাচ্ছে 6, মানে হচ্ছে 15, তাই তো 15, 21 থেকে 6 বাদ গেলে থাকছে 15, তাহলে পরে রাস্তা বাদে জমির প্রস্থ হচ্ছে 15, তাহলে দৈর্ঘ্য হচ্ছে রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে 26 এবং প্রস্থ হচ্ছে রাস্তা বাদে 15, তাহলে এই অপশানটা কোথায় আছে, অপশান নম্বর ডি, তাহলে ডি হবে এক্ষেত্রে সঠিক অপশান। দেখো উত্তরটা তোমরা এইভাবে লিখবে, 4 নম্বর দাগের রাস্তা সহ জমির দৈর্ঘ্য ও রাস্তা বাদে জমির প্রস্থ হলো যথাক্রমে, অ্যারো চিহ্ন দিয়ে গিয়ে ডি অপশানটা সঠিক, ডি লিখবে, তারপর লিখবে 26 মিটার কমা দিয়ে 15 মিটার। ব্যাখ্যাটি যেটা আমি ওখানে বুঝিয়ে দিয়েছি সেটা এখানে সুন্দর করে লিখে দিয়েছি ছবি এঁকে, তোমরা দেখে নাও ভালো করে, আরও বুঝতে পারবে ভালো করে। দেখো রাস্তা সহ জমির দৈর্ঘ্য সমান, জমির দৈর্ঘ্য কত ছিল 20 মিটার যোগ রাস্তা, তাহলে 20 মিটার যোগ রাস্তা কতটা, একদিকে 3 এদিকে 3, মানে 3 যোগ 3 মিটার আলাদা করে লিখেছি, অর্থাৎ 20 যোগ 6 সমান 26 মিটার। আর রাস্তা বাদে জমির প্রস্থ সমান কত, রাস্তার সহ জমির যে প্রস্থ সেটা কত ছিল এখান থেকে, এটা 21, তাহলে 21 থেকে বিয়োগ রাস্তা, রাস্তা কতটা, রাস্তা হচ্ছে এদিকে 3 আর এদিকে 3, তাহলে মোট হচ্ছে দুবার 3 বাদ যাচ্ছে, ওই জন্য বিয়োগ ব্র্যাকেটের মধ্যে রেখেছি 3 মিটার যোগ 3 মিটার, তাহলে 21 থেকে 6 বাদ গেলে থাকছে 15 মিটার, তাহলে সঠিক অপশান 26,15, ঠিক আছে, সেটা হচ্ছে ডি নম্বর অপশানে আছে। যেহেতু এটা এমসিকিউ প্রশ্ন সেজন্য এই ব্যাখ্যাটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য করেছি, এই ব্যাখ্যাটা কিন্তু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র সঠিক উত্তরটি লিখলেই কিন্তু হবে। এবারে দেখো 2 নম্বর দাগে কি বলছে, সত্য বা মিথ্যা লেখো বা ট্রু ফলস, টি ফর ট্রু এবং এফ ফর ফলস, ঠিক আছে। তো এখানে 4টি প্রশ্ন আছে, সেখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে, মোট 4। তো 1 নম্বর কি বলছে, দুটি স্তম্ভ চিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেই চিত্রটি হলো দ্বিস্তম্ভ লেখো। তো তোমাদের বইয়ে যে পৃষ্ঠা নম্বর 190-তে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো তোমাদের বইয়ের দেখো 190 পৃষ্ঠা, তো এই জায়গাটাতেই তোমরা দেখতে পাবে, দেখো এখানে লেখা আছে এই দুটি স্তম্ভ, এই যে ছবি দেওয়া রয়েছে এখানে, এটা হচ্ছে দ্বিস্তম্ভ লেখো। তো এই দুটি স্তম্ভ চিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র এঁকেছি তাকে দ্বিস্তম্ভ লেখো বলা হয়। বুঝতে পারলে? তাহলে পরে এই জায়গাটা ভালো করে দেখে নেবে, ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং এই বিষয়টা এখানে লেখা রয়েছে। তাহলে পরে আমরা বিবৃতিটি কি লিখতে পারি না, বিবৃতিটি অবশ্যই সত্য। দেখো খাতাতে কিভাবে উত্তরটা লিখবে, 2-এর 1 নম্বর দাগে লিখেছি, দেখো দুটি স্তম্ভ চিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেই চিত্রটি হলো দ্বিস্তম্ভ লেখো। অর্থাৎ এই বিষয়টা লেখা রয়েছে, যেটা আমি লিখে দিয়েছি আগে প্রশ্নে যেটা আছে, এবং উত্তর লিখছি দেখো প্রদত্ত বিবৃতিটি সত্য। দেখো এখানেও আমি পাশে সত্য লিখে দিয়েছি, কিভাবে লিখতে হবে খাতায় আমি দেখিয়ে দিয়েছি। এবার দেখো 2-এর 2 নম্বর কি বলছে, প্রথম ট্রেনের গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ y কিলোমিটার পার ঘন্টা, ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে ঘন্টায় মোট যাবে x মাইনাস y কিলোমিটার। অর্থাৎ একটি ট্রেন যাচ্ছে এদিকে আর একটা ট্রেন যাচ্ছে এই দিকে, পরস্পর বিপরীত দিকে যদি যায় তাহলে পরে তাদের ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে x মাইনাস y কিমি। তাহলে পরে পরস্পর যদি বিপরীত দিকে যায় অবশ্যই x মাইনাস y কিমি হবে না, x প্লাস y কিমি হবে। কেন সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গায়, দেখো পেজ নাম্বার 185-তে তোমরা দেখে নাও। দেখো তোমাদের বইয়ের 185 নম্বর পৃষ্ঠাতে এই জায়গাটাতে দেখো দুটো ট্রেন পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে, ঠিক আছে, এবং নিচে এই জায়গাটাতে দেখো প্রথম ট্রেন ও দ্বিতীয় ট্রেন পরস্পরের বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে কতটা না, প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেন যা যাচ্ছে দুটোই পরস্পর কি হচ্ছে, যোগ হচ্ছে। বুঝতে পারছো? তাহলে পরে এই জায়গাটা দেখে নেবে, ধারণা পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখানে যদি x প্লাস ওয়াই হতো তাহলে পরে এটা আমরা সত্য বিবৃতি বলতাম, তাহলে এটা অবশ্যই কি হবে, মিথ্যা বিবৃতি হবে। কিভাবে খাতাতে লিখবে দেখে নাও। তো দেখো এই পুরো বিবৃতিটা আগে লিখে নেবে, তারপরে উত্তর লিখবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এবার দেখো 3 নম্বর দাগে কি বলছে 2-এর, তো এখানে একটা চিত্র দেওয়া রয়েছে, যে চিত্রের মধ্যে এই সরলরেখা এবং এই সরলরেখা অবশ্যই একটা সমান্তরাল সরলরেখা নয়, এবং এই যে একটা ছেদ করে রয়েছে দুটো সরলরেখাকেই।
তো চিত্রে এক কোণ 1 এবং কোণ 2, দেখো এটা হচ্ছে 1 কোণ এবং এটা 2 কোণ, কোন জোড়াকে একান্তর কোণ বলা হয়। এটা অবশ্যই একটা মিথ্যা বিবৃতি। কেন দেখিয়ে দিচ্ছি দেখো। তো এই প্রথমত হচ্ছে এই দুটো যে সরলরেখা, এই দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল সরলরেখা নয়, সুতরাং একান্তর কোণ তো হবেই না কোনোভাবেই। আবার এই কোণ দুটো কিন্তু একই, এই যে ছেদকের একই পার্শ্বে অবস্থান করছে, অবশ্যই একান্তর কোণ ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করে, বুঝতে পারছো। এই কোণটা যদি এখানে হয় তাহলে এই কোণটা এখানে হবে। তাহলে এক তো প্রথমত তো এই দুটো সরলরেখা সমান্তরাল নয়, আবার এটা একই দিকে অবস্থান করছে, তাহলে পরে এটা কোনোভাবেই একান্তর কোণ নয়। তাহলে এটা অবশ্যই একটা কি মিথ্যা বিবৃতি। তোমরা কিভাবে লিখবে খাতাতে দেখে নাও। তো দেখো যেটা দেয়া রয়েছে সেটা লিখবে এভাবে, চিত্রে কোণ 1 এবং কোণ 2 কোণ জোড়াকে একান্তর কোণ বলা হয়, এটা লিখে লিখবে উত্তর প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এবার দেখো 2-এর 4 নম্বর দাগেরটা কি বলছে, x এর যে কোনো মানের জন্য x + 5 × x + 3 = x² + 8x + 15 এর সমান চিহ্নের দুপাশে মান সমান হয়, তাই এটি একটি অভেদ। তো চলো খাতায় আগে দেখে নাও। তো দেখো উত্তরটি তোমরা এইভাবে লিখবে, আগে যে প্রশ্নে যেটুকু আছে সেটুকু লিখে নেবে, তারপর উত্তর লিখবে প্রদত্ত বিবৃতিটি সত্য। ঠিক আছে, কেন সের ব্যাখ্যা দিচ্ছে, এই ব্যাখ্যাটি কিন্তু তোমাদের লেখার দরকার নেই, শুধুমাত্র বিবৃতিটি এই পর্যন্ত লিখলে উত্তরটি হবে, তোমাদের বোঝার জন্যই কিন্তু ব্যাখ্যাটা করছি। দেখো বাম পক্ষ মানে কি এইটুকু, তো বাম পক্ষ x + 5 × x + 3, এটাকে যদি আমরা গুণ করি, দেখো x এর সঙ্গে x গুণ করলে x² x এর সঙ্গে 3 গুণ করলে প্লাসে প্লাসে প্লাস লিখলাম 3x, আবার +5 আর +x, x এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস x আর 5 গুণ করলে 5x, এবারে প্লাস আর এই প্লাস প্লাসে প্লাসে প্লাস 5 আর 3 গুণ করলে 3 5 কত হচ্ছে 15, তাহলে পরে দেখো x² 3x আর 5x যোগ করছে 8x + 15 ইকুয়াল টু ডান পক্ষ, দেখো এইটা সমান তো এটাই ডান পক্ষ। এবার x এর মান আমি যাই ধরি না কেন, বাম পক্ষ যে উত্তর পাবো ডান পক্ষ সেই একই উত্তর পাবো, সেই জন্য এটাকে কি বলতে পারি, একটা অভেদ, তাই জন্য বিবৃতিটি সত্য। এবারে দেখো 3 নম্বর দাগের কি বলছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2 করে, মোট 6 নম্বর দেওয়া রয়েছে এখানে। তো 3-এর 1 নম্বর দাগের কি বলছে, √2 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। দেখো খাতাতে প্রশ্নে যে ছিল বিষয়টা সেটা আগে লিখে নিয়েছি, তারপরে দেখো √2 করব, অর্থাৎ 2-এর বর্গমূল করব। তাহলে 2-এর বর্গমূল ভাগ প্রক্রিয়া কীভাবে করি আমরা নিশ্চয়ই জানি। তো 2 লেখার পরে তারপরে দশমিক দিয়ে, যেহেতু 2 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান, তার জন্য আমাকে দশমিকের পরে 3 ঘর নিতে হবে। তার জন্য আমরা জোড়ায় জোড়ায় 3 বার শূন্য নিয়েছি, দেখো দুটো এখানে নিয়েছি, দুটো এখানে নিয়েছি, দুটো এখানে নিয়েছি, কারণ আমরা জোড়ায় জোড়ায় নিতে হয় দশমিক বর্গমূলের ক্ষেত্রে, তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, এবারে দেখো ভাগ প্রক্রিয়ায় আমরা বর্গমূলটি সমান করছি, 1 1কে 1 লিখেছি, এবার 1 এখানে যদি 2 থেকে 1 বিয়োগ করি তাহলে পরে 1 নামে। আর আমরা জানি এই দশমিকের জন্য দশমিকটা এদিকে চলে গেল, কারণ 2-এর পরে দশমিক দিয়েছি, কারণ আর তো নেই 2-এর পরে সংখ্যা, ওই জন্য দশমিক দিয়ে দিয়েছি, হলো। এবারে জোড়া জোড়া এখানে সংখ্যা নামবে, তাহলে দুটো শূন্য একসঙ্গে নামলো। এবারে 1-এর ডবল অর্থাৎ দ্বিগুণ এখানে নামলো, 1-এর ডবল কত 2, এবারে এখানে যে সংখ্যা বসাবো সেই একই সংখ্যা এখানে বসাবো, এটাই নিয়ম। তো এখানে দেখছি যে এখানে 4 নিলে এখানেও 4, মানে 4, তাহলে পরে 4 24 96, যদি 5 আর এখানে 5 নেই তাহলে 5 দিয়ে 25কে গুণ করলে 100-এর বেশি হয়ে যেত, সেই জন্য 4 দিয়ে গুণ করে 96 নিলাম। এবারে 100 থেকে 96 বিয়োগ করে কত নামছে 4, আবার এখান থেকে দুটো শূন্যর জোড়া এখানে নেমে গেল, তাহলে 400 হলো। এবারে দেখো এখানে কত হলো 14 হয়েছিল, 14-এর ডবল কত, এখানে 28 লিখলাম। তারপর এখানে 1 2 3 এভাবে বসিয়ে দেখবো, এখানেও যা নেবো এখানেও তাই নেবো, নিয়ে দেখবো যে 400-এর মধ্যেই যেন থাকে বিষয়টা। তো এখানে যদি 2 নিই, এখানেও 2 নিতে হবে, তাহলে 2 নিলে হবে 282, 282-র সঙ্গে 2 যদি গুণ করি তাহলে পরে 400-র বেশি হয়ে যাচ্ছে, তার জন্য 1 নিলাম এবং এখানেও 1 নিলাম, তাহলে 281 1কে 281, 400 থেকে 281 বিয়োগ করে হচ্ছে কত, এই যে নামলো হচ্ছে 119 নামলো, আর এই যে জোড়া শূন্য, এখানে জোড়া শূন্য নেমে গেল। এবারে এখানে 141 এসে গেছিলো, এই 141-এর ডবল কত 282, এবারে 282-র ভেতরে পরে যদি 1 নিই তার মানে 2821 হয়ে যাচ্ছে,
তাই না? তো 1 2 3 4 এরকম করে দেখে আমরা দেখতে পাচ্ছি যে যদি এখানে 4 নিই এবং এখানে 4 নিই এবং 4-এর সঙ্গে এই 2224কে গুণ করলে 11296 হচ্ছে। যদি 5 নিতাম তাহলে পরে এটা অনেক বেড়ে যেত, বেশি হয়ে যেত। সুতরাং এখানে হচ্ছে এবারে এটা যদি আমরা বিয়োগ করি 11900 থেকে, তাহলে কত পাচ্ছি? ভাগশেষ থাকছে 604। এরপরে আমার যাওয়ার দরকার নেই। কেন? কারণ 2 দশমিক আসন্ন মান পর্যন্ত নির্ণয় করতে বলেছে মান, তো আমরা ওই জন্য 3 ঘর নিয়েছি দশমিকের পরে। ঠিক আছে, তো এইবারে নিচে লিখছি দেখো, অতএব √2 সমান 1.414 এইভাবে চলতে থাকছে, ওই জন্য ডট 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 দিয়ে দিয়েছি, সমান 1.41 নিয়েছি, ব্র্যাকেটে লিখেছি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এখানে এই জায়গাটাতে স্থান পর্যন্ত হবে, ওপরে লিখে দিয়েছি। কেন দশমিকের পরে 4 1 হলো? কারণ দশমিকের পরে 4 1-এর পরে 4 আছে। এটা যদি 5 হতো বা 5-এর বেশি হতো তাহলে পরে আমরা 4 2 করতাম, 1 এখানে যোগ করে দিতাম। যেহেতু 4 আছে অর্থাৎ 5-এর কম, সেই জন্য দশমিকের পরে 4 1ই রাখলাম। এবার দেখো 3-এর 2 নম্বর দাগের কি বলছে না, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। তো তোমাদের যে বই আছে পৃষ্ঠা নম্বর 126, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের যে বইয়ের এখানে দেখো 9 নম্বর অধ্যায়ে সর্বসমতার ধারণা, 126 নম্বর পৃষ্ঠাতে গেলে পুরো ধারণা তোমাদের পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো খাতায় আমি লিখে দিয়েছি দেখো উত্তরটি, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। লিখেছি প্রশ্নটি, নীল কালি দিয়ে উত্তর লিখছি। ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি হলো একটা ড্যাশ দিয়ে, 1 নম্বর বাহু 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 বা সাইড সাইড সাইড, অর্থাৎ দুটো ত্রিভুজের মধ্যে যদি 3টে বাহুই অনুরূপ হয় তাহলে পরে ত্রিভুজ দুটি কিন্তু সর্বসম হবে। 2 নম্বর হচ্ছে বাহু কোণ বাহু, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ দুটো ত্রিভুজের মধ্যে যদি দুটো বাহু এবং একটি কোণ অনুরূপ হয় বা সমান হয় তাহলে কিন্তু ত্রিভুজ দুটি সর্বসম হবে। 3 নম্বর হচ্ছে কোণ বাহু কোণ বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, বা এটাকে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল হিসেবেও লেখা যায়। এটাও যদি, অর্থাৎ দুটো ত্রিভুজের মধ্যে যদি দুটো কোণ এবং একটি বাহু সমান হয় তাহলে কিন্তু সর্বসম হবে। আর 4 নম্বর হচ্ছে যদি দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়, বোঝা গেল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হবে যে সমকোণ অতিভুজ বাহু, বা সমকোণের জন্য হচ্ছে রাইট অ্যাঙ্গেল, অতিভুজ হচ্ছে হাইপারবোলিক, আর বাহু হচ্ছে সাইড, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল হাইপারবোলিক সাইড আর এইচএস। এই 4টে শর্তই যদি যে কোনো একটি শর্ত পূরণ হয় তাহলে পরে কিন্তু আমরা বলতে পারি যে দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। এবার দেখো 3-এর 3 নম্বর দাগেরটি কি বলছে, x + y = 5 এবং x - y = 1 হলে 8xy × x² + y² এর মান নির্ণয় করো। দেখো প্রশ্নটি আমি আগে কালো কালি দিয়ে লিখে নিয়েছি, এবার উত্তর লিখছি দেখো নীল কালি দিয়ে, 8xy × x² + y²। এবার এই যে 8xy এটাকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি, 4xy × 2, অর্থাৎ এ দেখো 4 × 2 = 8 আর xy। ঠিক আছে, কেন ভাঙলাম? কারণ সূত্রে ফেলে দেওয়ার জন্য। দেখো 4xy এর একটা সূত্র আছে আর 2 × x² + y² একটা সূত্র আছে। সেই সূত্রটা কি না, 4xy কে আমরা এই সূত্রে ফেলে এইভাবে লিখতে পারি, x + y² - x - y এর হোল স্কোয়ার। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইনটু, কারণ এই যে গুণ আছে, এই গুণের পরে এই পুরোটা আছে, তাহলে পরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে লিখছি 2 × x² + y² এর সূত্র, সেটা কি x + y এর হোল স্কোয়ার + x - y এর হোল স্কোয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরোটা রাখলাম। এবারে x + y এবং x - y এর মান এখানে বলে দিয়েছে না কত, x + y = 5 এবং x - y = কত 1। তো x + y এর জায়গায় 5 বসিয়ে দিয়েছি, তাহলে 5²। এখানে দেখো x - y এর জায়গায় 1 লিখেছি, মানে 1²। ঠিক একই রকমভাবে এখানেও মান বসিয়ে দিয়েছি। তাহলে 5² সমান কত 25, আর 1² মানে 1, তাহলে 25 - 1। আর ডান দিকে কি হচ্ছে, 5² মানে হচ্ছে 25 আর 1² মানে 1। এবারে 25 থেকে 1 বিয়োগ করলে থাকছে 24, আর 25-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে 26। 24 এবং 25 গুণ করে দিলে আমরা কত পাই না 624। তোমরা গুণ করে দেখে নিতে পারবে। অতএব আমরা লিখতে পারি 8xy × x² + y² এর মান হলো 624। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর দাগের একটি অঙ্ক আছে কিন্তু অথবা দেওয়া রয়েছে, দুটো দেওয়া রয়েছে, দুটোই আমরা করে দেবো। প্রত্যেকটা প্রশ্নের মান কত না 4 নম্বর করে। তো প্রথমটা কি বলছে, ABC একটি ত্রিভুজ আঁকো যার BC সমান 5.5 সেন্টিমিটার এবং কোণ ABC সমান 60 ডিগ্রি এবং কোণ ACB সমান 30 ডিগ্রি। ঠিক আছে, তো চলো খাতাতে করে দিই, দেখে নাও। দেখো প্রশ্নটি আমি এখানে লিখে নিয়েছি, তাহলে পরে প্রথমে কি করব না BC সমান একটা 5.5 সেন্টিমিটার রাখবো। তাহলে 5.5 সেন্টিমিটার আমরা স্কেলের সাহায্যে আমরা একটা দাগ টেনে নেব। ধরো
এখানে হচ্ছে 0, এইটা হচ্ছে 5.5, আগে পয়েন্ট করে নেব, তারপর এটা টেনে দেব। ওকে, তাহলে কত পেলাম? 5.5। আমি পেনের সাহায্যে করছি যাতে করে ভিডিওটা ক্লিয়ার আসে, তোমরা অবশ্যই পেন্সিলের সাহায্যে করবে। এবারে আমি একটা রেখাংশ নেব, ঠিক আছে? এই রেখাংশকে আমরা এই 5.5 যেটা আছে এর মাপ নিয়ে, এরকম মাপ নিলাম, মাপ নিয়ে আমরা কি করব, এখানে বসিয়ে কেটে নেব। এটা কালো পেন, যাই হোক এটা নীল পেন, তোমরা পেন্সিলের সাহায্যে করবে। তাহলে পরে এটা আমরা কত পেয়ে নিয়েছিলাম? 5.5 সেন্টিমিটার এর মাপ নিয়ে এটা কেটে নিয়েছি। তাহলে এইটা হচ্ছে BC, সেটা এখানে প্রশ্ন বলে দিয়েছিল, BC 5.5 সেন্টিমিটার। এবারে কি বলছে, কোণ ABC, তাহলে বি কোণ মানে এখানে কোণটা আঁকতে হবে কত ডিগ্রি? না 60 ডিগ্রি। ওকে, তাহলে 60 ডিগ্রি কোণ আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কীভাবে আঁকি? চাঁদা ব্যবহার করা যাবে না, আমরা জানি যে কোনো একটা নিজের ইচ্ছে মতো একটা বৃত্তচাপ আমরা মাপ নিয়ে বৃত্তচাপ নেব। ধরো এরকম একটা মাপ নিয়ে আমি নিজের ইচ্ছে মতো একটা বৃত্তচাপ নিলাম, সেই একই মাপ নিয়ে, যে মাপটা নিলাম সেই একই মাপ নিয়ে এখানে বসাবো, যেটা BC বাহুকে যেখানে ছেদ করেছে সেই বিন্দুতে বসিয়ে একই মাপ নিয়ে বৃত্তচাপের উপরে আরেকটা বৃত্তচাপ নেব। এইবারে যে কোণটা আমি পেলাম, যে ছেদবিন্দুটা পেলাম, সেই ছেদবিন্দুর সঙ্গে বি কোণকে আমি এই বি বিন্দুটাকে আমি যুক্ত করে দেব। দেখো যুক্ত করে দিলাম, হলো। এই যে কোণটা পেলাম এটা কিন্তু অবশ্যই 60 ডিগ্রি, এইভাবে 60 ডিগ্রি কোণ আঁকে। আর কি বলেছে, কোণ ACB সমান 30 ডিগ্রি। ACB কোণ মানে কি? সি কোণ, তাহলে এখানে 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে 30 ডিগ্রি কোণ আঁকতে গেলে অবশ্যই আমাকে আগে প্রথমে 60 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। তাকে এবারে সমদ্বিখণ্ডিত করে দেবো, মানে সমান 2 ভাগে ভাগ করবো। তাহলে 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকে? যে কোনো বৃত্তচাপ নিয়ে আমি একটা যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ নিলাম, যেটা এই যে BC বাহুকে এই যে বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? এখানে বসিয়ে সেই একই মাপ নিয়ে আবার একটা বৃত্তচাপের ওপর বৃত্তচাপ নিলাম, যেটা তোমরা এখানে এইভাবে, এটা যেটা করে যেভাবে করেছি এটাও সেইভাবে করেছি। আচ্ছা, এবারে দেখো এটা, তাহলে এখান থেকে যদি আমি এই সি বিন্দুকে যুক্ত করি তাহলে 60 ডিগ্রি পাই। 60 ডিগ্রি আমি 60 ডিগ্রি কোণ পাবো, কিন্তু 60 ডিগ্রি আমি আঁকবো না, আঁকবো কত? না 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মানে এই জায়গা থেকে এই কোণটা 60 ডিগ্রি, একে আমি সমান 2 ভাগে ভাগ করব। সমান 2 ভাগে ভাগ করার নিয়ম কি? এখান থেকে এইটার যে দূরত্ব তার অর্ধেকের বেশি, অর্ধেকের কম যেন না হয়, অর্ধেকের বেশি। দেখো অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ নেব, আর সেই একই মাপ নিয়ে এই যে ছেদবিন্দু পেয়েছিলাম এখানে বসে একটা বৃত্তচাপ নেব। এই যে ছেদবিন্দু পেলাম এর সঙ্গে আমরা সি বিন্দুটাকে যুক্ত করে দেব। দেখো সি বিন্দুটাকে যুক্ত করে আমরা যদি বাড়িয়ে দিই তাহলে এবার একটা ত্রিভুজ পেয়ে গেলাম। এই যে ত্রিভুজটা হচ্ছে এটা অবশ্যই কিন্তু 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি বি কোণ পেলাম, সি কোণ পেলাম 30 ডিগ্রি, যেটা এখানে বলেছিল। আর BC সমান কত পেয়েছি? না 5.5 সেন্টিমিটার, এখানে 5.5 সেন্টিমিটার। যে শর্তগুলো বলেছিল সবগুলোই আমার পূরণ হয়েছে, এবং এই জায়গাটার নাম দিতে হবে কি? না A। তাহলে ত্রিভুজ পেয়ে যাব ABC। তোমরা পেন্সিলের সাহায্যে করবে, আমি পেনের সাহায্যে করেছি, ভিডিও যাতে ক্লিয়ার আসে। তোমরা এটা এঁকে নেওয়ার পরে তোমরা এই বিষয়টা লিখে দেবে, এখানে কমা দিয়ে ABC ত্রিভুজের BC সমান 5.5 সেন্টিমিটার এবং কোণ ABC সমান 60 ডিগ্রি ও কোণ ACB সমান 30 ডিগ্রি আঁকলাম, এই কথাটি তোমরা লিখে দেবে। এবারে দেখো 4-এর যে অথবার অঙ্কটি রয়েছে সেটিও আমরা করে দিচ্ছি। তো দেখো 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার নির্ণয় করো। তো এই প্রশ্নের মানও কিন্তু 4। এবারে দেখো যে প্রশ্নটি আমি কোশ্চেন পেপারে ছিল সেটা আমি কালো কালি দিয়ে লিখে নিচ্ছি এবং উত্তরটি লিখছি নীল কালি দিয়ে। দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, আগে গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিতে হবে। তো এখানে কটি বিষয় আছে? দুটি বিষয় দেখো, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে সময়, ঠিক আছে? সেই জন্য দুটো বিষয় লিখেছি এবং দূরত্বটা চেয়েছে বলে সেই দূরত্বটা ডান দিকে লিখেছি এখানে। তো দেখো 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে একটি স্তম্ভ বা একটি কোনো ব্যক্তিকে যদি কেউ অতিক্রম করে তার মানে
ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে, তাহলে ফলে ট্রেনটি 90 সেকেন্ডে যাচ্ছে কতটা না 90 মিটার, এই 25 সেকেন্ডে যাচ্ছে কতটা 90 মিটার, সেই জন্য এখানে লেখা হচ্ছে 25 সেকেন্ডে 90 মিটার দূরত্ব যাচ্ছে, অর্থাৎ নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। এবারে কি বলছে না রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার নির্ণয় করো। তাহলে ঘন্টায় মানে কত, এটা সেকেন্ডে, আমি এককটা সেকেন্ডে লিখেছি, মানে ঘন্টা মানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে ট্রেনটি কত দূর যাবে, তো সেটা জিজ্ঞাসার জন্য দিয়েছি, এখানে এক্স ধরে নিয়েছি। ঠিক আছে, এবারে দেখো সময় যদি 25-এ 90, সময় যদি বাড়ে 25 থেকে 3600 হয়েছে, মানে এখানে বেড়েছে, মানে এখানে দূরত্বও বাড়বে। সময় যদি বাড়ে ট্রেনটি বেশি দূরত্ব যাবে, সময় যদি কমে ট্রেনটি কম দূরত্ব যাবে, অর্থাৎ সময় এবং দূরত্ব পরস্পর সরল সমানুপাতে থাকে। তো সেটাই এখানে লিখেছি, সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। অতএব দেখো আমরা এইভাবে লিখতে পারি 25:3600 আর সমানুপাত 90 কত এক্স। এইবারে এই যে অনুপাতকে আমরা এবারে ভগ্নাংশ আকারে লিখতে পারি 25/3600 আর ইকুয়াল টু সমানুপাতের জায়গায় লিখেছি ইকুয়াল টু 90/x, এইভাবেই লিখতে হয়, অঙ্ক করতে হয়, তোমরা জানো। তো এবারে দেখো কোনাকুনি গুণ হবে, এক্সের সঙ্গে 25 আর 36-এর সঙ্গে 90, তাহলে 25-এর সঙ্গে এক্স গুণ হচ্ছে তো 25x, আর 36-এর সঙ্গে 90 এখানে গুণ আকারে রাখলাম। তাহলে এক্সের সঙ্গে 25টা গুণ আকারে ছিল, যদি সমান চিহ্নের এদিকে চলে আসে কী হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে। এবারে দেখো 25-কে 5 5 25, আর 90-কে যদি 5 দিয়ে কাটি 5 8 90, আর এই 5 আর 3600 কেটে দিচ্ছি, কত থাকছে 720। তো এইবারে 720 আর 18 যদি গুণ করি তাহলে হয় 12,960 মিটার। কিন্তু এখানে জিজ্ঞেস করেছে রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, তাহলে কিলোমিটার এককে নিয়ে যাব, ঘন্টায় তো আমরা পেয়েছি, কারণ 3600 সেকেন্ড মানেই কিন্তু 1 ঘন্টা, তাই না, শুধু মিটারকে কিলোমিটারে নিয়ে গেলেই হয়ে যাবে। তাহলে পরে 12,960 মিটার সমান কিলোমিটারে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করা মানে 3টে, 1000-এর পরে 1-এর পরে 3টে শূন্য থাকে, তাহলে 3 ঘর আগে দশমিক চলে আসবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর আগে দশমিক চলে আসলে 9-এর আগে দশমিক হয়, তার জন্য 12.96 কিলোমিটার। তাহলে পরে লিখছি উত্তর, দেখো রেলগাড়ির গতিবেগ 12.96 কিলোমিটার পার ঘন্টা, এটাই হচ্ছে উত্তর। তো এই ছিল ক্লাস 7-এর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 6 অংশ। তো ক্লাস 7-এর অন্যান্য সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 6 যদি তোমরা পেতে যাও তাহলে পরে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।